প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আর সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, কারণ আজকে করোনার ভাইরাসের প্রভাবে সারা বিশ্ব এখন আতঙ্কিত এবং সারা বিশ্ব এখন হুমকির মুখে। তো জানি না এটা কবে এই করোনা ভাইরাস থেকে আমরা মুক্ত হব, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউই বলতে পারে না। তো সবাই সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করো, দোয়া করো, যাতে অতি শীঘ্রই আমরা এই ভাইরাস থেকে মুক্ত হতে পারি। যাই হোক, তো এখন আমরা প্রায় 2 মাস পর আবার বলা যায় পড়াশোনায় একত্রিত হলাম। এখন তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র আমাদের অনেক আগেই শেষ হয়ে গেছে। তো আমাদের প্ল্যান ছিল মার্চ মাসের 21 তারিখ থেকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র শুরু করা, কিন্তু এই ভাইরাসের কারণবশত আমাদের কোচিং বন্ধ হয়ে যায়, যার কারণবশত দ্বিতীয় পত্র আর আমাদের শুরু করা হয়নি। তো আজকে থেকে আমরা দ্বিতীয় পত্র শুরু করব। যদিও এটা কল্পনা অতীত ছিল যে আমরা এইভাবে দ্বিতীয় পত্র শুরু করব, কিন্তু আসলে কিছু করার নাই, কারণ যেখানে ভাইরাসের কারণে সারা বিশ্বে সব কিছু মানে টোটালি নিস্তব্ধ হয়ে গেছে এবং সব কার্যক্রমই এখন প্রায় বন্ধ। ঠিক আছে, তো এখন আমরা সবাই বাসায় থাকি, সুস্থ থাকি, এটাই। আর তার সাথে আমাদের পড়াশোনার সিলেবাসও শেষ করতে পারে, কারণ আমাদের হিসাব বিজ্ঞানের সিলেবাসও কিন্তু কম বড় না, অনেক বড় সিলেবাস, এবং আমাদের প্রথম বছর আমাদের এর আগে আমাদের কমপ্লিট করতে পারছি, কিন্তু তৃতীয় বছর আমরা শুরুই করিনি। তাই আজ আমার এটাই তোমাদের নিকট সাজেস্ট যে হয় হোক ভিডিও ক্লাস, তাতে কি, ঘরে বসে ভিডিও ক্লাসের মাধ্যমে পড়ার সমস্যা নেই, কিন্তু সব পড়া সুন্দর মতো গুছাও। আমি হিসাব বিজ্ঞান পড়া শুরু করার আগে আরও কিছু কথা বলে নিই, কারণ এই সময়টা আসলে যেহেতু বাসা থেকে আমরা বের হতে পারছি না বা কোনো কাজ করতে পারছি না, সেহেতু আমরা বাসা বসে কিন্তু অনেক কাজ করতে পারি। যেমন তোমাদের এখন বাসায় তেমন কোনো কাজ নেই। হ্যাঁ, বর্তমানে রোজা চলতেছে, রোজা রাখো, নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো, কোরআন শরীফ পড়ো, বা হিন্দু যারা আছো হিন্দুদের ধর্মীয় কাজ করো, কিন্তু এর পাশাপাশি কিন্তু পড়াশোনাও কিন্তু কন্টিনিউ রাখা যায়। কারণ বর্তমানে বিশেষ করে ছেলেরা মোবাইলে বসে গেমস খেলে, মেয়েরা ফেসবুক বা ইউটিউবে দেখে বা টিভি দেখে, এগুলো বাদ দিয়ে পড়াশোনা যদি আমরা করি তাহলে আমরা অনেকটা আগাতে পারবো। তো যাই হোক, তো এই সময়টা যেটা করবা সেটা হলো হিসাব বিজ্ঞান সেকেন্ড পার্টের আমি আজকে 6 নম্বর অধ্যায় শুরু করব। এই 6 নম্বর অধ্যায়ে প্রত্যেক দিন আমি যেভাবে পড়াই ওইভাবে আমি ভিডিও ক্লাস করে প্রত্যেকটা অঙ্ক, বইয়ের প্রত্যেকটা অঙ্ক আমি করাই দেব। তো তোমরা যেটা করবা, প্রত্যেকটা ভিডিও দেখে দেখে অঙ্ক ভালো মতো বুঝবা এবং অঙ্কগুলো করবা। যদি কারো কোনো অঙ্কে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কার্ডে আমার রবি নাম্বারটা দেওয়া আছে। রবি নাম্বারটা হচ্ছে আমার ইমো নাম্বার, আর হচ্ছে আমার এই বাংলা লিঙ্ক নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং অনিকশা ফেসবুক, এটা তো সবাই জানো। তো যাই হোক, তো তোমরা এগুলোতে আমাকে মেসেজ দিবা, আমি তোমাদের সেই সমস্যাগুলো সলভ করে দেব। আর প্রতিদিন এই গ্রুপে ভিডিও পাইবা রাত 7টা থেকে 9টার ভেতরে পাইবা, কারণ আমি দিনের বেলা, যেমন এখন বাজে 11টা 8, এখন বাজে 11টা 8, তো আমি দিনের বেলা ভিডিওটা করব আর রাতের বেলা আমি ইন্টারনেটে আপলোড করব। সন্ধ্যার পর মোটামুটি 7টার দিকে আমি আপলোড করার চেষ্টা করব, হয়তো তোমরা পেতে পেতে রাত 9টা পাবে। তো প্রত্যেকদিন 9টার দিকে চেক করবা, ঠিক আছে? তাহলে এই ভিডিওগুলো পাবা। আর হিসাব বিজ্ঞানের সাথে সাথে তোমরা অন্যান্য যে বিষয়গুলো আছে, যেমন বাংলা, ব্যবসায়, সংগঠন ও বিপণন, তারপরে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, অর্থনীতি, তারপরে আইসিটি, ইংরেজি, এই অন্যান্য সাবজেক্টগুলো বিশেষ করে ভালো মতো কভার করবা। হয়তোবা তোমরা আইসিটি, অর্থনীতি, হিসাব বিজ্ঞান আর হচ্ছে ইংরেজি, এই 4টা বিষয় হয়তোবা প্রাইভেট পড়তে পারতেছো না, কিন্তু একটা কথা বলি, অর্থনীতি দ্বিতীয় বছর প্রাইভেট পড়তে হয় না, অর্থনীতি দ্বিতীয় বছর বাসাও পড়া যায়। বাংলা দ্বিতীয় বছর গ্রামারগুলো হয়তোবা প্রাইভেট বা কলেজে জন্য রেখে দিতে পারো, কিন্তু ভাবশব্দ রচনা, পত্র, দরখাস্ত, ভাষণ, প্রতিবেদন, সারাংশ, সারমর্ম, অনুবাদ, এগুলো কিন্তু পড়ে ফেলতে পারো। তারপর তোমার আইসিটি, যেগুলো অঙ্ক ম্যাথমেটিক্যাল, সেগুলো তুমি স্যারের জন্য রাখো, বাকি
যে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো এগুলো কমপ্লিট করো। ব্যবসায় কোনো টিচার লাগে না, বাসায় কমপ্লিট করো। উৎপাদন বাসায় কমপ্লিট করো, ঠিক আছে। আর তার সাথে সাথে হিসাব বিজ্ঞান প্রথম বছর যা পড়ানো হয়েছে তা রিভাইজ দাও, এবং অন্যদিকে সেকেন্ড পার্ট এখন থেকে আমি প্রতিদিন যে ক্লাসগুলো করবো এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সেটা বলবো, আমি সেটা আবার পুনরায় রিপিট করবো বা বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর আরেকটা কথা বলি, যেহেতু এই ভিডিওটা এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, তাই আমি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বলতেছি যে তোমাদের পরীক্ষা কবে হবে এখনো কেউ বলতে পারে না। তোমাদের পরীক্ষা এখন কবে হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না, কারণ পরিস্থিতি স্বাভাবিক না হলে কোনোভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এখন পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কেউ কিন্তু বলতে পারে না। হয়তো ভাই এর আগে হতে পারে, জুন মাসে হতে পারে, জুলাইতেও হতে পারে, সেপ্টেম্বরে হতে পারে, আগস্টে হতে পারে, কেউই বলতে পারে না। সো প্রিপারেশন তোমরা নিতে থাকো, ঠিক আছে। প্রতিদিন একটা রুটিন মাফিক রেগুলার ঠিক মতো পড়তে থাকো। আর আগের কথাটাই আমি আবার ফিরে রিপিট করে বলতেছি যে যদি তোমাদেরও কোনো চ্যাপ্টারে বা কোনো নৈমিত্তিক বা কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে মেসেজ করবা, আমি সেটার উপরে ভিত্তি করে আমি আবার ভিডিও করে আপলোড করব। তো যাই হোক, তো অনেক কথা হলো, তো এবার পড়াশোনায় আসি। তো তোমাদের জন্য আমি হিসাব বিজ্ঞান সেকেন্ড পার্টের কিছু শীট বানাইছি, ঠিক আছে। তো যারা নতুন দ্বাদশ শ্রেণীতে উঠছো, মানে এইচএস পরীক্ষা যদিও হয় নাই, তারপরও তোমরা এখন সিলেবাস অনুযায়ী সময় অনুযায়ী তোমরা এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ো। তো তোমাদের ইন্টার সেকেন্ড ইয়ারের জন্য আমি কিছু শীট বানাইছি, হয়তোবা এই শীটগুলো সবাইকে দেওয়া এখনো হয়নি, হয়তোবা হাতে গোনা কয়েকজন পাইছো, সবাই পাও নাই, কারণ সবাই ওই শীটগুলো দেওয়ার আগে কোচিং বন্ধ হয়ে যায় এবং সবাই ওই শীটগুলো কালেক্ট করতে পারো নাই। যদি এর মধ্যে কোনো কারণবশত সবাই আসো, ঠিক আছে, তাহলে আমার থেকে সেই শীটগুলো কালেক্ট করে নিয়ে যাবা, ঠিক আছে। আর আমরা কথা না বাড়িয়ে আমরা পড়াশোনায় আসি। সবাই হোয়াইট বোর্ডে দেখতেছো, প্রজেক্টের মাধ্যমে তোমাদের হিসাব বিজ্ঞান সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় বর্ষে আমি 6 নম্বর অধ্যায়ে তুলে ধরছি। তো 6 নম্বর অধ্যায়ের শীটটা তোমরা পেয়ে যাবা, আমি ছবি তুলে তোমাদের এই গ্রুপে আপলোড করে দিব, তোমরা সেটা দেখে দেখে আপাতত পড়াশোনা করতে পারবা। তো আপাতত আমরা এখান থেকে আমি কিছুটা বুঝাই দিই, ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখি, হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষের ফার্স্ট পার্টের তুলনায় দ্বিতীয় বর্ষে তোমাদের পড়াশোনা একটু সংকীর্ণ, কারণ দ্বিতীয় বর্ষে তোমার 10টা অধ্যায়ে মাত্র 11 ধরনের অঙ্ক, কিন্তু ফার্স্ট পার্টে কিন্তু অনেক অঙ্ক ছিল, ঠিক আছে। আর দ্বিতীয় বর্ষে তোমার 10টা অধ্যায়ে 11 ধরনের অঙ্ক ঠিক আছে, কিন্তু কয়েকটা চ্যাপ্টার পড়লে কিন্তু ইজিলি A+ পাওয়া যায় বা ফুল অ্যান্সার করা যায়, ঠিক আছে। এবং তার মধ্যে এটা আমরা 6 নম্বর অধ্যায় শুরু করব। হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষে 6 নম্বর অধ্যায় শুরু করব, যেটা আর্থিক বিবরণী বিশ্লেষণ বা অনুপাত বিশ্লেষণ নামে পরিচিত। এই আর্থিক বিবরণী বিশ্লেষণ এই চ্যাপ্টারটা, ঠিক আছে, এই অধ্যায়টা অনেক ইম্পর্ট্যান্ট এবং অনেক মানে ইজি একটা অধ্যায়। যারা বিশেষ করে যারা দুর্বল স্টুডেন্ট আছো তাদের জন্য এই অধ্যায়টা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, এবং তোমরা এইচএসসি ফাইনাল পরীক্ষায় এই অধ্যায়টা দিয়েই পরীক্ষা শুরু করবা। আর আরেকটা কথা বলে রাখি, এই অধ্যায় থেকে প্রত্যেক বছর অঙ্ক আসবেই আসবেই এবং আসবেই, সেটা আমার 19 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি। 19 বছরের অভিজ্ঞতা কিভাবে? কারণ আমি ইন্টার ফাইনাল পরীক্ষা দিয়েছি 2011 সালে। আমি ইন্টার ফাইনাল পরীক্ষার আগে প্রায় 10 বোর্ডের অঙ্ক আমি নিচে করছি, 10 সালে বোর্ডের অঙ্ক আমি নিচে করছি, আমি দিয়েছি 11 সালে। এর পরবর্তীতে যে কটা বেস গেছে প্রত্যেকবারই আমি তো পড়াইছি, 11 সাল থেকে আমি পড়ানো শুরু করছি, এবং 11 সাল থেকে 12 সাল থেকে দেখছি প্রত্যেক বছরই এই অধ্যায় থেকে অঙ্ক আসছে। তার মানে এই অধ্যায় থেকে অঙ্ক আসবেই আসবে। সো নিশ্চিন্তে থাকো, আর এই চ্যাপ্টার ভালো মতো করতে থাকো, ভালো মতো প্র্যাকটিস করতে থাকো। এবং এই অধ্যায়ে আরেকটা কথা বলে রাখি, কিছু সূত্র আছে, এই অধ্যায়ে অনেক সূত্র আছে। এই অধ্যায়ে তোমার বোঝার চেয়ে মুখস্থের কাহিনীটা একটু বেশি, কারণ সূত্রগুলো যদি তুমি মুখস্থ রাখতে পারো তাহলে অঙ্কগুলো ইজিলি পারবে, আর যদি সূত্রগুলো না পারো তাহলে কিন্তু তোমরা এই চ্যাপ্টার পারবে না। সে কারণে তোমাদের এই চ্যাপ্টারে বাধ্যতামূলক তোমাদের সূত্র মুখস্থ রাখতেই হবে, ঠিক আছে। তো আমরা সেই সূত্রগুলো নিয়ে আজকে আলোচনা করব।
আর কালকে থেকে আমরা অঙ্ক শুরু করব। তো এখানে সবাই দেখতেছো উপরে লেখা আর্থিক বিবরণী বিশ্লেষণ, মানে অনুপাত বিশ্লেষণ, এটাকে অনুপাত বিশ্লেষণ নামে সবাই চিনে থাকে। তো অনুপাত বিশ্লেষণ কাকে বলে? অনুপাত বিশ্লেষণের অঙ্ক করব, অনুপাত বিশ্লেষণের সূত্র করব, কিন্তু অনুপাত বিশ্লেষণ সম্পর্কে জানবো না তা তো হয় না। তাই আমাদের অনুপাত বিশ্লেষণ সম্পর্কে জানতে হবে। সেই অনুপাত বিশ্লেষণ সম্পর্কে আমরা জানি। অনুপাত কাকে বলে? অনুপাত বিশ্লেষণ পারস্পরিক সম্পর্কযুক্ত দুটি রাশি বা চলকের মধ্যে সম্পর্কের সংখ্যাত্মক প্রকাশকে অনুপাত বলে। এটা আবার কি? এটা হচ্ছে পারস্পরিক সম্পর্কযুক্ত। যেমন এর একটা উদাহরণ আমি অনেকবার হয়তোবা তোমাদের দিয়েছি, তারপর আমি আরেকবার বলছি, মনোযোগ সহকারে শোনো। সেটা হলো, ধরো তোমার কাছে কিছু টাকা আছে, ধরো তোমার কাছে 20 লাখ টাকা আছে, তোমার কাছে 20 লক্ষ টাকা আছে। এখন তুমি চাচ্ছ যে এই 20 লক্ষ টাকা একটা ব্যাংকে ডিপোজিট করতে, মানে জমা রাখতে। এখন ধরো তোমার সামনে দুইটা ব্যাংক আছে, একটা হচ্ছে 5 তলা ব্যাংক আর একটা হচ্ছে 2 তলা ব্যাংক। 5 তলা ব্যাংকে অনেক হাইফাই, ঠিক আছে, যে তোমার একদম কি বলে ওয়াইফাই আছে, ঠিক আছে, তারপরে তোমার ডেকোরেশন অনেক হাই কোয়ালিটি, ঠিক আছে, গেলেই সবাই চা নাস্তা খাইতে দেয়, অনেক আরামায়েশ, এবং আইপিএস আছে, জেনারেটর আছে, তোমার এসি আছে, ঠিক আছে। আর আরেকটা আছে তো তোমার 2 তলা বিল্ডিং, ভাঙাচোরা বিল্ডিং, লকজকর ভাবে ফ্যান ঘুরতেছে, কারেন্ট গেলে মোমবাতি দিয়ে চলতেছে, ঠিক আছে। এখন তুমি কোথায় টাকা রাখবা, 5 তলায় নাকি 2 তলা? এখন অনেকে বলতে পারো 5 তলায়, অনেকে বলতে পারো 2 তলা। এখন যারা 5 তলায় বলতে পারো, হ্যাঁ 5 তলা টাকা আছে সে রাখে, 2 তলা টাকা নাই, ঠিক আছে, সে গেট আপ তার অতটা ভালো না। আবার এর তো বিপরীতও হতে পারে, যে তুমি 5 তলায় গেলা, 5 তলায় তার 5 লক্ষ টাকা আছে, সরি 50 লাখ টাকা আছে, 50 লাখ টাকা সম্পদ আছে, আর ধরো 2 কোটি টাকা দায় আছে, এটাও তো হতে পারে। আবার 2 তলায় তার 10 লাখ টাকা সম্পদ, 2 লাখ টাকা দায়, এটাও তো হতে পারে। এখন আমরা জানি না যে 5 তলা ভালো নাকি 2 তলা ভালো, ঠিক আছে। সেই ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার জন্যই আমাদের এই অনুপাত বিশ্লেষণের অঙ্কটা আমাদের কাজে লাগে। তো যাই হোক, আমরা সঙ্গে আবার পুনরায় ফিরে আসি। পারস্পরিক সম্পর্কযুক্ত, ওই যে দুইটা বললাম, 5 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং, দুটি রাশি বা চলক, সেক্ষেত্রে দুটো প্রতিষ্ঠান হতে পারে, মধ্যে সম্পর্কে সংখ্যাত্মক প্রকাশ অনুপাত বলে। সংখ্যাত্মক মানে কি, যে টাকা দ্বারা পরিমাপযোগ্য, যেমন 20 লাখ টাকা কোন ব্যাংকে আমি রাখতে চাই, মানে 5 তলা ব্যাংকে নাকি 2 তলা ব্যাংকে, ঠিক আছে। তো সংখ্যাত্মক প্রকাশকে অনুপাত বলে। আর অনুপাত দ্বারা দুই বা ততোধিক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিচার বিশ্লেষণ করাকে অনুপাত বিশ্লেষণ বলে। মানে আর এই অনুপাত দ্বারা আমরা যদি দুইটা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী বিশ্লেষণ করি, যে দুইটা প্রতিষ্ঠানে আমার আর্থিক বিবরণী দেওয়া আছে, আমি কোনটা ভালো কোনটা মন্দ আমি বিচার বিশ্লেষণ করে আমি উত্তমটা, যেটা সর্বোত্তম সেটাই আমি বের করলাম, বা ওটার মধ্যে আমি টাকা জমা রাখলাম, সেই পদ্ধতি বা কৌশলকে বলা হয় অনুপাত বিশ্লেষণ। এই অনুপাত বিশ্লেষণকে অনেক ভাগে ভাগ করা হয়েছে। আসলে এই ভাগগুলো তোমার তেমন একটা কাজে লাগে না, তারপরে অনেক সময় দুই একটা অঙ্কে, যেমন তোমাদের বইতে একটা অঙ্কে এই ভাগের মানে কয়েক ভাগে ভাগ করা হয়েছে, এটা জানা রাখা ভালো, কারণ তোমাদের বইতে একটা অঙ্ক এটার উপর নির্ভরশীল। আর তাছাড়া নবী থেকে এটা আসতে পারে, কিন্তু এমনি কোনো অঙ্কে এটার প্রভাব নাই, তবে মনে রাখা ভালো। দেখো, উদ্দেশ্যের ভিত্তিতে অনুপাত সমূহকে 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 4 ভাগে। নিম্নে তা উল্লেখ করা হলো। তারল্য অনুপাত। তারল্য অনুপাত কাকে বলে? তারল্য জিনিসটা কি? তারল্য বলতে তরল অনুপাতকে বোঝায়। এখন তরল বলতে আমরা যেটাকে বলি পানি বা পানি জাতীয়, ওইটা এখানে না। এখানে তারল্য বলতে বোঝায় যে নগদ টাকাকে, যেমন পৃথিবীতে একমাত্র চলতি সম্পদ হচ্ছে বা তরল সম্পদ হচ্ছে বা অন্যতম তরল সম্পদ হচ্ছে নগদ টাকা। কারণ কি? কারণ তোমার কাছে যদি নগদ টাকা থাকে, তুমি যে কোনো কিছু কিনতে বা বেচতে পারবা, ঠিক আছে, যে কোনো কিছু কিনতে পারবা। কিন্তু তোমার কাছে টাকা নাই, ধরো 10 ভরি স্বর্ণের গয়না আছে, অথবা ধরো তোমার কাছে কি 10% জায়গা আছে, তুমি কিন্তু সহজে ওটা বিক্রি করতে পারবা না, বা সহজে ওটা দিয়ে কোনো কিছু কিনতে পারবা না। কিন্তু তোমার কাছে টাকা আছে, তুমি যে কোনো কিছু কিনতে পারো সহজে, ইজিলি।
সেখানে নগদ টাকা হচ্ছে পৃথিবীর অন্যতম চলতি সম্পদ, এটাকে তরল সম্পদও বলা হয়। সেই দৃষ্টিকোণ থেকে এটার নাম হচ্ছে তারল্য। তো তারল্য অনুপাত কাকে বলে? দেখো, কোন প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা যাচাই করার জন্য এই অনুপাত সমূহ নির্ণয় করা হয়। এখন স্বল্পমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা সেটা আবার কি? সেটা হচ্ছে যেমন ধরো তুমি তোমার প্রতিষ্ঠান ধরো দোতলা, এখন তুমি 3 তলা করতে চাও। সেই 3 তলা করতে গেলে তোমার ধরো 5 লাখ বা 10 লাখ টাকা লাগবে। এখন সেই টাকাটা তোমার হাতে নাই, তুমি ব্যাংকে গেলাম, ব্যাংকে থেকে সেটা তুমি ঋণ স্বরূপ আনলো, কিন্তু সেটা কতদিনের জন্য? 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর হতে পারে। এটা হচ্ছে দীর্ঘমেয়াদী সময়ের জন্য, এটাই বলছে দীর্ঘমেয়াদী দায় যাচাই। কিন্তু আমাদের আলোচ্য বিষয় এটা না, আমাদের আলোচ্য বিষয় স্বল্পমেয়াদী। এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝায় যে এরকম যে তোমার কাছে ধরো টাকা নাই, কিন্তু তোমার 2-3 হাজার টাকার দরকার ইমিডিয়েটলি। তুমি কি করো? তোমার পাশের দোকানদার থেকে বললা যে ভাই আমাকে 2,000 টাকা দাও বা 10,000 টাকা দাও, আমি তোমাকে কালকে পরিশোধ করে দিব। হ্যাঁ, তুমি 10,000 টাকা নিলা, দেন কালকে তুমি তাকে পরিশোধ করে দিলে। এটাই হলো স্বল্পমেয়াদী দায়। মানে স্বল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য, সেটা তোমার 1 দিনও হতে পারে, 5 দিনও হতে পারে, 10 দিনও হতে পারে, 1 মাস হতে পারে, সর্বোচ্চ 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ঠিক আছে, এটা হলো স্বল্পমেয়াদী দায়। সেই স্বল্পমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা যাচাই করার জন্য, মানে এটা কি স্বল্পমেয়াদী দায় মানে পরিশোধ করার জন্য সেই প্রতিষ্ঠান কি পারবে কিনা, সেটাই যাচাই করার জন্য এই অনুপাত নির্ণয় করা হয়। এই অনুপাতগুলো হলো তারল্য অনুপাতের মধ্যে 4টা আছে। তারল্য অনুপাত বলা হয় 4টা অনুপাতকে। সেই 4টা অনুপাত কি কি? চলতি অনুপাত, তারল্য বা তড়িৎ অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, নগদ ও চলতি দায় দেনা অনুপাত। তাহলে এই 4টা ভাগ হচ্ছে তারল্য। মানে যদি এই 4টা অনুপাত চায় তাহলে বাবা এটা তারল্য অনুপাতকে ইন্ডিকেট করে, অথবা যদি তারল্য অনুপাত চায় তাহলে এই 4টাকে ইন্ডিকেট করে। তো এখন এই হলো একটা ভাগ গেল। এখন দ্বিতীয় ভাগ, মূলধন কাঠামো বা দীর্ঘকালীন সচ্ছলতা যাচাই বা লিভারেজ অনুপাত। একটু আগে আমরা বলছি স্বল্পমেয়াদী, আর এটা হচ্ছে দীর্ঘমেয়াদী। ঠিক আছে, তো অনুপাত কোন প্রতিষ্ঠানের ঋণ ধারণ ক্ষমতা যাচাই তথা মূলধন কাঠামোতে প্রতিষ্ঠানের মালিক পক্ষ ঋণদাতাদের অধিকার সম্পর্কে পর্যালোচনার জন্য এই অনুপাত করা হয়। মানে কি? মানে হচ্ছে আমি যদি আমার প্রতিষ্ঠানের জন্য বাইরের কোনো প্রতিষ্ঠান হতে পারে বা বাইরের কোনো ব্যক্তি হতে পারে, তার থেকে আমি দীর্ঘ সময়ের জন্য ঋণ আনলাম, সেই ঋণটা আমি পরিশোধ করতে পারবো কিনা বা আমি কিভাবে পরিশোধ করব, সেটার জন্য আমার কোনো সম্পদ আছে কিনা তার বিচার বিশ্লেষণ করে পর্যালোচনা করার যে অনুপাত, সেই অনুপাতগুলোকে বলা হয় এই মূলধন কাঠামো বা লিভারেজ অনুপাত। এই অনুপাত সমূহ হলো কি কি? দেখো, দায় মালিকার অনুপাত, দায় মোট সম্পদের অনুপাত, মূলধন গিয়ারিং অনুপাত, মালিকানা মোট সম্পদের অনুপাত, সুদ আচ্ছাদন বা সুদ কভারেজ অনুপাত। আমরা এই পদ্ধতিগুলো এগুলো আমরা আস্তে আস্তে ক্রমান্বয়ে বুঝবো, কারণ একবারে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে অনেকটা এলোমেলো হয়ে যাবে মাথা, যার কারণবশত আমরা পরে এগুলো নিয়ে আলোচনা করব। এরপর দেখো 3, মুনাফা বা লাভ বা উপার্জন ক্ষমতা অনুপাত। এখন একটা প্রতিষ্ঠানে যেমন লাভ হয় সেরকমই লোকসানও হয়। তো আমরা লোকসানের হিসাবে বা লোকসান হিসাবে চিন্তা করে আমরা ব্যবসা বাণিজ্য করি না, আমরা করি লাভের জন্য। সেই লাভ বা মুনাফা বা উপার্জন ক্ষমতা অনুপাত। প্রতিষ্ঠানের লাভ বা আয়ের হার পর্যালোচনার জন্য এই অনুপাত করা হয়। এই অনুপাত সমূহ হলো কি কি? দেখো, মোট লাভ অনুপাত, নিট লাভ অনুপাত, পরিচালন আয় অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, ইকুইটি শেয়ার মালিকদের আয় অনুপাত বা সাধারণ শেয়ার মালিকদের সত্ত্বের উপর আয় অনুপাত, বিনিয়োজিত মূলধনের সুদ ও কর পূর্ব আয় অনুপাত, শেয়ার প্রতি আয়, বিক্রয়ের উপর নগদ আয়ের হার, মোট সম্পদের আয় অনুপাত। আমি আগেই বলছি এগুলো আমরা পরে ক্রমান্বয়ে আমরা আলোচনা করব। তো আমরা নেক্সটে চলে যাই। কার্যকলাপ বা সক্রিয়তা বা পরিচালন ক্ষমতা যাচাই অনুপাত। একটা প্রতিষ্ঠান তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করার জন্য বিভিন্ন রকম তার কার্যক্রম করতে হয়।
সেই পরিচালন কাজে কি সে দক্ষ কিনা বা সে পরিচালন কার্য করতে সে সফল কিনা তা এই অনুপাতগুলোর মাধ্যমে জানা যায়। তো এটাই বলছে, দেখো পরিচালন কার্যকলাপ দ্বারা প্রতিষ্ঠানটি কতটা দক্ষ সেটা এই অনুপাত দ্বারা জানা যায়। এই অনুপাত সমূহ হলো মজুদ আবর্তন অনুপাত, প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত, প্রদেয় হিসাবে আবর্তন অনুপাত, বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত, মূলধন আবর্তন অনুপাত, মোট সম্পদ আবর্তন অনুপাত, চলতি সম্পদ আবর্তন অনুপাত। এরপর অনাদায়ী পাওনা অনুপাত, গড় আদায় দিবস, গড় পরিশোধ দিবস, মালিকানা তহবিলে আবর্তন অনুপাত, ঋণ মূলধন অনুপাত, পরিচালনা অনুপাত। আমরা এগুলো সূত্র যখন পড়বো তখন এগুলো বিষয়ে আলোচনা করব। তো এরপর দেখো প্রয়োজনীয় কিছু তথ্য। এই তথ্যগুলো আমাদের অনেক হেল্প করবে এই চ্যাপ্টারের অঙ্ক করতে। সো এই তথ্যগুলো মনোযোগ সহকারে সবাই দেখো। প্রয়োজনীয় কিছু তথ্য। 1. চলতি অনুপাত। চলতি অনুপাত কাকে বলে? সরি, ভুল বলছি, চলতি সম্পদ। চলতি সম্পদ কাকে বলে? তো চলতি সম্পদ কাকে বলে সেটা আমরা জেনে নিই। যে সব সম্পদ প্রতিনিয়ত পরিবর্তন হয়, মানে যে সব সম্পদ প্রতিনিয়ত পরিবর্তন হয়, প্রতিনিয়ত চেঞ্জ হয়, এবং যে সব সম্পদ এক বছরের মধ্যে শেষ হয়ে যায়, সেই সব সম্পদকে চলতি সম্পদ বলে। মানে যে সম্পদ প্রতিনিয়ত চেঞ্জ হয়, প্রতিনিয়ত মানে প্রতিনিয়ত কিনি বা বেচি বা আসে চলে যায়, মানে প্রতিনিয়ত চেঞ্জ হয়, পরিবর্তন হয়, বা এক বছরের মধ্যে শেষ হয়ে যায়, সেই সব সম্পদকে চলতি সম্পদ বলে। যেমন হাতে নগদ। আমি আগেই বলছি যে পৃথিবীর অন্যতম চলতি সম্পদ হচ্ছে নগদ টাকা। কারণ তোমার কাছে যদি নগদ টাকা থাকে তুমি যে কোনো কিছু কিনতে পারো যে কোনো সময়। সো এরপর হচ্ছে ব্যাংক জমা। আমরা জানি ব্যাংকের 3টা হিসাব খোলা হয়। একটা হচ্ছে চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, স্থায়ী হিসাব। এখানে চলতি হিসাবকে ইন্ডিকেট করছে। ব্যাংক জমা বলতে এখানে চলতি হিসাবে ব্যাংক জমা বুঝাইছে। আর ব্যাংকের চলতি হিসাবে তুমি যখন খুশি টাকা জমা দিবা, যখন খুশি টাকা তুলবা, কোনো সমস্যা নেই। দেনাদার। আমি কারো কাছে যদি ধারে বিক্রি করি, সে হচ্ছে আমার দেনাদার। এখন সেই দেনাদারের কাছে আমি আজকে হোক, কালকে হোক, পরশু হোক, 2 দিন পরে হোক, 1 সপ্তাহ পরে হোক, 1 মাস পরে হোক, টাকা পাবোই পাবো। এটা হচ্ছে আমার চলতি সম্পদ। আমি আগেই বলছিলাম একটা কথা যে আমার টাকা আমার কাছে সম্পদ, আমার টাকা অন্যের কাছে জমা আছে, সেটাও আমার জন্য সম্পদ। কারণ আমি যদি ধারে কারোর কাছে বেচি, তার কাছে আমি টাকা পাবো, সেটা আজকে পাই, কালকে পাই, পরশু পাই, পাবো তো, এবং সেটা 1 বছরের মধ্যেই পাবো। এটা হচ্ছে আমার চলতি সম্পদ। প্রাপ্য বিল। প্রাপ্য বিল জিনিসটা কি? আমি ধারে কারো কাছে কোনো পণ্য বিক্রি করছি, সে যদি 2 দিন পর অস্বীকার করে, সে আমার থেকে ধারে কিনছে, এটা যদি অস্বীকার করে, তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না। সেই কারণে আমি একটা ডকুমেন্ট তৈরি করলাম, যে এই ডকুমেন্টে আমার লেখা থাকবে যে সে আমার থেকে এত টাকা পণ্য ক্রয় করছে এবং এতদিন পর আমাকে সেটা পরিশোধ করবে। তো পরিশোধ করবে, যদি পরিশোধ না করে তাহলে আমি তার উপরে কোনো রকম আইনত ব্যবস্থা নিতে পারবো। তো এই যে একটা ডকুমেন্ট বা একটা দলিল আমি করে রাখলাম, এটাই হচ্ছে আমার জন্য প্রাপ্য বিল। কারণ প্রাপ্য বিলের সঙ্গে হচ্ছে যে বিলের টাকা ভবিষ্যতে পাওয়া যাবে, সেই বিলকে বলা হয় প্রাপ্য বিল। তো এই প্রাপ্য বিলের মেয়াদ সাধারণত 6 মাসের হয়। সো এটাও চলতি সম্পদ। সমাপনী মজুত পণ্য। সমাপনী মজুত পণ্য চলতি সম্পদ। কারণ বছর শেষে আমার কিছু মজুত পণ্য রয়ে গেছে, সেটা এই বছর বেচতে পাইনি। এই বছর বেচতে পাইনি যে আমি কখনো বেচতে পারবো না তা না, ভবিষ্যতে বেচতে পারবো, হয়তো বা এই বছর বেচতে পাইনি, সামনের বছর বেচবো, 2-4 মাসের পরে বেচতে পারবো তো। এটাও আমার জন্য চলতি সম্পদ। স্বল্প মেয়াদী বিনিয়োগ। এখানে একটা কথা বলে রাখি, শুধু যদি বিনিয়োগ থাকে তাহলে এটা চলতি সম্পদ না, কিন্তু যদি স্বল্প মেয়াদী বিনিয়োগ বলা থাকে তাহলে এটা চলতি সম্পদ। অগ্রিম খরচ। অগ্রিম খরচটা কি? অগ্রিম খরচ হচ্ছে, ধরো আমি 2 মাস বা 3 মাসের বাড়ি ভাড়া বা দোকান ভাড়া আমি দিয়ে রাখলাম, ঠিক আছে? 2 মাসে বাড়ি ভাড়া আমি দিয়ে রাখলাম বেশি। এটা কি মাস? এটা হলো জুন মাস, মে মাস। আমি জুন, জুলাই, আগস্ট 3 মাসে বাড়ি ভাড়া অ্যাডভান্স দিয়ে রাখলাম,
অথবা 3 মাসে ইন্টারনেট বিল অ্যাডভান্স দিয়ে রাখলাম, এটাই হচ্ছে অগ্রিম খরচ। তাহলে অগ্রিম খরচও সেম, আমার টাকা তার কাছে জমা আছে, আমি তার কাছে 3 মাস হোক 2 মাস হোক সুবিধা পাবো, ঠিক আছে? তার মানে এটাও আমার জন্য চলতি সম্পদ। বকেয়া আয়, বকেয়া আয় কি? ওই যে স্বাভাবিক যে আয়টা আমি ভবিষ্যতে পাবো, যে টাকাটা আমি ভবিষ্যতে পাবো, যে আয় আমি দিছি কিন্তু ভবিষ্যতে পাবো, সেটাই হলো আমার জন্য বকেয়া। যেমন ধরো আমি 1 মাস পড়াই ফেলাম, সাপোজ 1 মাস আমি পড়াইলাম, সেটা বেতন এখন পাইনি, ভবিষ্যতে পাবো, এটা আমার জন্য তোমার চলতি সম্পদ। অথবা আমি কোনো জায়গায় বিনিয়োগ করছি, সেটা থেকে সুদ অর্জিত হয়েছে কিন্তু এখন আমি নিয়ে আসি নাই, আমি বলছি যে আমি 1 সপ্তাহ পরে আসতেছি, 1 সপ্তাহ পরে নেব, তার মানে কি 1 সপ্তাহ পর সেটা পাবো, সেটাও আমার জন্য চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদগুলো আমরা কি কি বুঝলাম? হাতে নগদ, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, সহপরি মজুত খরচ, স্বল্পমেয়াদী বিনিয়োগ, অগ্রিম খরচ, বকেয়া আয় ইত্যাদি। এছাড়াও আরো অনেক চলতি সম্পদ থাকতে পারে, তবে সাধারণত অঙ্কে এগুলোই বেশি থাকে, এগুলোই বেশি দেখবা। এরপরে আসো চলতি দায় কাকে বলে। চলতি সম্পদ বুঝলাম, চলতি দায় কি? তো চলতি দায়ের সংজ্ঞাটা আমরা দেখি। যে সব দায় 1 বছরের মধ্যে পরিশোধ করতে হবে সেই সব দায়কে চলতি দায় বলে। যে সব দায় 1 বছরের মধ্যেই পরিশোধ করতে হইব সেই সব দায়কে চলতি দায় বলে। যেমন কি দেখি, পাওনাদার, আমি ধারে কারো কাছে যদি বেচি তার কাছে ভবিষ্যতে টাকা পাবো, সে হচ্ছে আমার দেনাদার। সেরকমই আমি যদি ধারে কারো কাছ থেকে কিনি তাকে টাকা দিতে হবে, সে হচ্ছে আমার পাওনাদার। তো আমি ধারে কারো কাছ থেকে কোনো কিছু কিনলাম, আমি যদি ধারে কারো কাছ থেকে কোনো কিছু কিনি তাকে কিন্তু অবশ্যই টাকা দিতে হবে, সেই টাকা হোক আজকে দেই, কালকে দেই, পরশু দেই, বা 2 দিন পরে দেই, বা 1 মাস পরে দেই, কিন্তু দিতে হবে, সেটাও আমার জন্য দায়, সেটা হচ্ছে আমার জন্য চলতি দায়। প্রদেয় বিল, আমি আগেই বলছি, প্রাপ্য বিল, যে বিলের টাকা ভবিষ্যতে পাবো সেই বিলকে বলা হয় প্রাপ্য বিল। ঠিক সেম, যে বিলের টাকা আমি ভবিষ্যতে পরিশোধ করতে হবে বা ভবিষ্যতে পরিশোধ করব সেই বিলকে বলা হয় প্রদেয় বিল। ব্যাংক জমাতিরিক্ত কি? আমি ব্যাংকে জমা রাখছি সাপোজ 3000 টাকা, কিন্তু আমার 5000 টাকা দরকার, ঠিক আছে? আমি ব্যাংকে 3000 টাকা আমার ব্যাংকে জমা আছে, কিন্তু আমার দরকার কত? 5000। তো এখন ব্যাংকে তো অ্যাকাউন্ট চালু রাখতে গেলে মিনিমাম 1000 টাকা ব্যাংকে জমা রাখতে হয়, তাহলে আমি अवेलेबल উত্তোলন করতে পারবো কত? 2000 টাকা, কিন্তু আমার দরকার কত? 5000। তো সেক্ষেত্রে আমি ব্যাংকের ম্যানেজারকে রিকোয়েস্ট করলাম, তাকে বললাম যে আমার অ্যাকাউন্টে আছে 2000 টাকা, ঠিক আছে আপনি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে আমাকে ম্যানেজ করে 3000 টাকা দেন, আমি 2 মাস বা 3 মাস পর সেটা পরিশোধ করব, ঠিক আছে? তো সেক্ষেত্রে ম্যানেজার যদি আমাকে পারমিশন দেয়, ঠিক আছে, আমাকে যদি পারমিশন দেয় নিতে পারবো, সেক্ষেত্রে আমি পারবো, আদারওয়াইজ পারবো না। ও আরেকটা কথা বলে রাখি, ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন একমাত্র চলতি হিসাবে করা হয়, অন্য কোনো হিসাবে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করা যায় না, একমাত্র চলতি হিসাবে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করা যায়। তাহলে সেটাও আমি 2 বা 3 মাসের জন্যই উঠাইতেছি, বিধায় এটাও আমার জন্য চলতি দায়। স্বল্পমেয়াদী ঋণ, শুধু ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, কিন্তু স্বল্পমেয়াদী ঋণ মানে অল্প সময়ের জন্য আমি কারোর কাছ থেকে টাকা নিছি, ঋণ নিছি, ধার নিছি, সেটা হলো আমার জন্য চলতি দায়। বকেয়া খরচ, বকেয়া খরচ কি? যে খরচ এখন আমি পরিশোধ করি নাই, ধরো বিদ্যুৎ বিল এখনো পরিশোধ করি নাই, অথবা কর্মচারীদের বেতন এখনো পরিশোধ করি নাই, বা শ্রমিকদের মজুরি এখনো পরিশোধ করি নাই, বাট ভবিষ্যতে করতে হবে, সেটা হলো আমার জন্য চলতি দায়, বকেয়া খরচ। অগ্রিম আয়, অগ্রিম আয়টা কি? আমি কারো কাছ থেকে যদি অগ্রিম নিয়ে থাকি, ধরো শিক্ষানবিশ সালামি, ধরো একজন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ঠিক আছে, যার কম্পিউটার শেখায়, যেমন এসএসসি পরীক্ষার পরে অনেকেই কিন্তু কম্পিউটার শিখে। এখন সেই কম্পিউটার দোকানে গেলাম, সেই কম্পিউটার দোকানদার তোমাকে বললো যে হ্যাঁ ওখানে শিখতে হলে তোমাকে 3000 টাকা অ্যাডভান্স দিতে হয় বা 2000 টাকা অ্যাডভান্স দিতে হয়, তাহলে সে তোমাদের কম্পিউটার না শিখেই 2000 টাকা অ্যাডভান্স নিয়ে নিল,
তারপর তোমাদের কম্পিউটার শিখাবে। এই যে 2000 টাকা অ্যাডভান্স নিল সেটা কি তার জন্য দায়। এটাই হচ্ছে অগ্রিম আয়। নতুন আয়কর সঞ্চিতি। এবার আসুন আয়কর। আয়করের ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে তোমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রে আয়কর কিন্তু উত্তোলন ভাবছো, আয়কর কিন্তু উত্তোলন ভাবছো, মালিকানা সত্ত্ব হ্রাস করে বিদায় মালিকানা সত্ত্ব বের করার সময় বিয়োগ দিছো। কিন্তু দ্বিতীয় পত্রে উত্তোলন কোনো মালিকানা সত্ত্ব হ্রাস করে না। দ্বিতীয় পত্রে উত্তোলন হচ্ছে একটা কোম্পানির জন্য খরচ, কারণ তোমরা 9, 10 বা ইন্টার ফার্স্ট ইয়ারে করছো এক মালিকানা ব্যবসায় অঙ্ক, কিন্তু হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে তোমরা করবা কোম্পানির অঙ্ক। আর একটা চ্যাপ্টার আছে অংশীদারি, একটা চ্যাপ্টার আছে অব্যবসায়ী, ঠিক আছে, আর একটা চ্যাপ্টার আছে উৎপাদনকারী প্রতিষ্ঠান। এই 3টা চ্যাপ্টার বাদে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সাধারণত প্রত্যেকটাই কিন্তু কোম্পানির অঙ্ক, ঠিক আছে। আর কোম্পানির ক্ষেত্রে আয়কর মালিক দেয় না। কোম্পানির ক্ষেত্রে আয়কর, হ্যাঁ মালিক তার ব্যক্তিগত আয়ের উপর কর দিতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কোম্পানি তার আয়ের উপর কর দিতে হয় সরকারকে, সেই কারণে এটা কোম্পানির জন্য এক প্রকার খরচ রূপে বলা যায়। আর নতুন আয়কর সঞ্চিতি জিনিসটা কি? নতুন আয়কর সঞ্চিতি হচ্ছে ধরো এই বছর আয়কর এখনো আমি পরিশোধ করি নাই, কিন্তু করতে হবে, সেটার কারণে আমি আগে থেকেই কিছু টাকা জমায় রাখলাম। কেন? কারণ এই বছর শেষ হলে আমার আয়কর সঞ্চিতি দিতে হবে, সেটা আমার জন্য দায়, সেটাও স্বল্পমেয়াদী দায়, কারণ প্রত্যেক বছর আয়কর প্রত্যেক বছরই দিতে হয়, এবং সেই আয়করের জন্য সঞ্চিতি আমরা প্রত্যেক বছরই বছরের শুরু থেকেই করে থাকি। সে কারণে নতুন আয়কর সঞ্চিতি হচ্ছে চলতি দায়। ভবিষ্যৎ তহবিল। ভবিষ্যৎ তহবিল কি? এটা তোমরা নিজেরাই বুঝতে পারছো যে ভবিষ্যতে কোনো ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য, বা ভবিষ্যৎ আমরা জানি টোটালি অনিশ্চিত, যেমন এই যে করোনা ভাইরাস, এই করোনা ভাইরাস সবারই অনাকাঙ্ক্ষিত ছিল, কিন্তু হয়ে গেছে এরকম করোনা ভাইরাস, আমরা এখন বন্দী। তো যারা যারা যেই টাকাই জমাইছে না কেন ওই টাকা দিয়ে কিন্তু এখন তারা চলতেছে, আর যাদের আর্থিক অবস্থা ভালো না তাদের তো এখন অনেক সমস্যা চলতেছে। তো যাই হোক, আমরা ওই বিষয়ে যাচ্ছি না, আমরা অঙ্কে ফিরে আসি। ভবিষ্যৎ তহবিল, ভবিষ্যতে কোনো ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য বা ভবিষ্যতে চিন্তা ভাবনা করে কিছু টাকা জমিয়ে রাখাকে বলা হয় ভবিষ্যৎ তহবিল। এখন বলতে পারো যে স্যার এই ভবিষ্যৎ তহবিল তো আমরা জানি না যে কত বছরকার জন্য করব, কত বছরে এই হবে, ক্ষয়ক্ষতি হবে, কেন তাহলে এটা আমরা স্বল্পমেয়াদী দায় দিব? হ্যাঁ, স্বল্পমেয়াদী দায় এই কারণে দিব কারণ প্রত্যেক বছরেই কোনো না কোনো রকম বড় ধরনের খরচ হতে পারে বা ছোটোখাটো প্রবলেম হতে পারে। সেই বড় ধরনের খরচ বা ছোটোখাটো প্রবলেম সমাধান করার জন্য ভবিষ্যৎ তহবিল থেকে টাকা নিয়ে করা হয়। কিন্তু যদি কোনো কারণবশত ভবিষ্যৎ তহবিল থেকে টাকাটা না নেয়, তাহলে ওই টাকাটা শেয়ার হোল্ডার অর্থাৎ শেয়ার মালিকদের মাঝে সেটা বন্টন করে দেয়, ঠিক আছে। তবে এটা চলতি দায়ের ক্যাটাগরিতেই ফালানো হয়। এরপর হচ্ছে কর্মচারী কল্যাণ তহবিল। কর্মচারী কল্যাণ তহবিল কি? কর্মচারীরা প্রতিষ্ঠানে কাজ করে, কিছু কিছু কলকারখানা বা শিল্প কারখানাগুলো আছে যা অনেক ঝুঁকিপূর্ণ। সেই ঝুঁকিপূর্ণ কলকারখানায় অনেক শ্রমিকদের মানে তোমার দেখা গেল যে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হতে পারে। সেই অ্যাক্সিডেন্ট হলে একটা বিশাল বড় অঙ্কের ক্ষতিপূরণ দিতে হয় কোম্পানিকে। সেই কোম্পানিকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সেই টাকাটা হয়তো বা তখন কোম্পানিতে নাও থাকতে পারে। সেই কারণে প্রত্যেক বছরই কর্মচারী কল্যাণ তহবিল নামক একটা তহবিল করা হয়, সেখানে সেই টাকাটা জমানো হয় যে ভবিষ্যতে সেই টাকা দিয়ে কর্মচারীদের কোনো রকম দুর্ঘটনা হলে বা কোনো রকম আর্থিক সমস্যা হলে সেটা থেকে যাতে তাদেরকে হেল্প করা যায়, দেওয়া যায়। প্রস্তাবিত লভ্যাংশ। প্রস্তাবিত লভ্যাংশ কাকে বলে? প্রস্তাবিত লভ্যাংশ কি? তার আগে বলি লভ্যাংশ কি। লভ্যাংশ হচ্ছে লাভের অংশ। লভ্যাংশ হচ্ছে লাভের অংশ। তো প্রস্তাবিত লভ্যাংশ কি? মানে কোনো কিছু লভ্যাংশ সম্পর্কে সবাইকে জানানোকে বলা হয় প্রস্তাবিত লভ্যাংশ। আমি বিষয়টা একটু ক্লিয়ার করতেছি। যেমন একটা কোম্পানি যখন চালু হয়, তোমরা তোমাদের আরেকটু আমি ব্যাক সাইডে নিয়ে যাই আরেকটু বিষয়টা ক্লিয়ার করার জন্য, আরেকটু আমি অন্য ব্যাখ্যা দিতেছি। কোম্পানি কাকে বলে? কোম্পানি বা যৌথ মূলধনী প্রতিষ্ঠান কাকে বলে? সেটা হচ্ছে 1994 সালের কোম্পানি আইন অনুযায়ী গঠিত এবং পরিচালিত প্রতিষ্ঠানকে যৌথ মূলধনী প্রতিষ্ঠান বা কোম্পানি বলা হয়। এবং এই কোম্পানির ক্ষেত্রে
এই কোম্পানি চালু করার জন্য এবং কোম্পানি পরিচালনা কার্যক্রমের জন্য অনেক টাকার প্রয়োজন হয় এবং সেই টাকা একজন দুইজন বা 5 জনের পক্ষে দেওয়া পসিবল না বা সম্ভব না। সে কারণে কোম্পানি কি করে, কোম্পানি ছোট ছোট কাগজ বিক্রি করে, ছোট ছোট কাগজ বানায়, সেখানে লেখা থাকে 1000 বা 2000 বা 3000 এরকম লেখা থাকে, তারপর ওই কাগজটা তারা বিক্রি করে। যেমন বাংলাদেশে 2টা শেয়ার বাজার আছে, একটা হচ্ছে ঢাকা শেয়ার বাজার মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ, আর একটা হলো চট্টগ্রাম বা চিটাগাং স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, এই 2টা মার্কেটে যায় সবাই শেয়ার কিনে। এই শেয়ার কিনে মানে কি, শেয়ার কিনে মানে তারা কোম্পানিতে যায়, যাওয়ার পরে টাকা দেয় আর ওই কাগজটা বা কিছু ডকুমেন্ট নিয়ে আসে এবং সেই কোম্পানিতে ডকুমেন্ট নিয়ে আসার সাথে সাথে সেই কোম্পানির মালিক হয়ে যায়। যদি কোম্পানির লাভ হয় তারা লাভ পায়, যদি কোম্পানির লোকসান হয় তারা লোকসান গ্রহণ করে। ঠিক আছে, তো এবং সেই শেয়ারকে অনেক ভাগে ভাগ করছে। তোমরা বই যদি দেখো, বইতে দেখবা যে শেয়ারকে বহুত অনেক ভাগে ভাগ করছে, কিন্তু আমাদের হিসাব বিজ্ঞানে এই অঙ্কে সাধারণত শেয়ারকে 2টা শেয়ার আমাদের লাগবে, 2টা শেয়ার মালিকদের বর্ণনা এখানে লাগবে। একটা হচ্ছে সাধারণ শেয়ার মূলধন আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন। তো সাধারণ শেয়ার মূলধন কি, অগ্রাধিকার শেয়ার মূলধন কি, সেটা আমরা এখনই আলোচনা করে ফেলি। আমাদের অঙ্ক ওইটা পাবো, সমস্যা এখনই আলোচনা করে ফেলছি। সাধারণ শেয়ার মূলধন কি, যেমন একটা কাগজ 1000 টাকা লেখা, যে আমাকে 1000 টাকা দেবে সে ওই কাগজ দেবে এবং সেই কাগজ নেওয়ার সাথে সাথে তার কিছু শর্ত থাকবে, অনেক শর্ত থাকবে। তার মধ্যে উল্লেখযোগ্য একটা শর্ত হচ্ছে সে কোম্পানি মালিক হবে, কোম্পানির পরিচালন কাজে সে পরিচালন করতে পারবে, যদি কোম্পানির লাভ হয় লাভের অংশ পাবে, যদি কোম্পানির লোকসান হয় তার লোকসানে বহন করতে হবে। ঠিক আছে, এবং সে পরিচালনা করতে পারবে। এটা হচ্ছে সাধারণ শেয়ার মূলধন বা শেয়ার মালিক। আর এই শেয়ার মালিকদের যে শেয়ারটা তারা কিনে, এটা হলো সাধারণ শেয়ার মূলধন। আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার মালিক বা শেয়ার মূলধন কাকে বলে। তো যারা ওরকমই সাধারণ শেয়ার মূলধন মতোই কাগজে কিনে, কিন্তু তাদেরকে একটা বিশেষত্ব হচ্ছে তারা কোম্পানির কোনো পরিচালন কাজে তারা অংশগ্রহণ করতে পারবে না, তারা কোম্পানির কোনো পরিচালনা করতে পারবে না। তারা শুধুমাত্র একমাত্র লাভ হলে লাভ দেবে, ক্ষতি হলে ক্ষতি বহন করবে না। সেটি হলো অগ্রাধিকার শেয়ার মূলধন। অগ্রাধিকার মানেই তো বুঝতে পারছো, অগ্রাধিকার মানে তাদেরকে গুরুত্বটা বেশি দিতে হবে, মানে ভিআইপি পার্সন তারা। ঠিক আছে, কোম্পানির লাভ হলে লাভ দেবে কিন্তু ক্ষতি হলে ক্ষতি নেবে না এবং কোম্পানির পরিচালনায় তারা অংশগ্রহণ করতে পারবে না। এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন। তো এই হচ্ছে অগ্রাধিকার শেয়ার মূলধন এবং সাধারণ শেয়ার মূলধনের কাহিনী। তো এবার আসি প্রস্তাবিত লভ্যাংশ কাকে বলে। কোম্পানির একটা বছরে যদি লাভ হয়, সেই লাভটা সব শেয়ার হোল্ডারদের মাঝে কি করতে হয়, ভাগ করে দিতে হয়। যেমন বর্তমানে আমাদের একক ফ্যামিলি, ঠিক আছে, কিন্তু যদি যৌথ ফ্যামিলি আগে ছিল, অনেক আগে যৌথ ফ্যামিলি ছিল, এখন যৌথ ফ্যামিলি প্রায় দেখাই যায় না। যৌথ ফ্যামিলিতে কি হয়, যৌথ ফ্যামিলিতে সবাই কি করে ভাগ ভাগ করে নেয়, তাই না? ঠিক সেম এই প্রস্তাবিত লভ্যাংশ অনেকটা ওরকমই। একটা কোম্পানিতে লাভ হতে পারে, সেটা লক্ষ টাকাও লাভ হতে পারে, 1000 টাকাও লাভ হতে পারে বা কোটি টাকাও লাভ হতে পারে। সে লাভের মানে প্রত্যেকটা লাভ মানে লভ্যাংশকে অল্প অল্প আকারে বা ক্ষুদ্র করে সবাইকে সে ভাগ করে বা বন্টন করে দেওয়াকেই বলা হয় লভ্যাংশ। মানে লাভের যে অংশ সেটাকে বলা হয় লভ্যাংশ। আর সেই লভ্যাংশটা একটা বছরে যা হবে তা শেয়ার মালিকদের বন্টন করে দিতে হয় এবং শেয়ার মালিকদেরকে নোটিশ দেওয়া হয় যে আপনারা আসুন লভ্যাংশ নিয়ে যান, অথবা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই লভ্যাংশটা জমা করে হয়েছে। ঠিক আছে, এভাবে তাদেরকে দেওয়া হয়। এখন আমি কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মানে এমডি যখন বলবে সবাইকে যে এই বছর লাভ হয়েছে এত টাকা, সবাই সামনে এই বছরে শেষে 5% বা 10% করে সবাই লাভের অংশ পাবেন, এটাই হলো প্রস্তাবিত লভ্যাংশ। মানে হচ্ছে লভ্যাংশ পাবেন মানে কি, তাদেরকে লভ্যাংশ দিতে হবে, সেটা হলো প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষিত লভ্যাংশ। এটা দিতে হবে, এটা একটা চলতি দায়। দাবিহীন লভ্যাংশ, ওই যে একটু আগে বললাম লভ্যাংশ। এবং এখন ধরো এই যে কোম্পানি, এরা সবাই আমার শেয়ার হোল্ডার।
সেটা সাধারণ শেয়ার হোল্ডার হোক আর অগ্রাধিকার শেয়ার হোল্ডার হোক, কিন্তু এরা আমার সবাই শেয়ার হোল্ডার মানে শেয়ার মালিক। তো একে লভ্যাংশ দিলাম, একে লভ্যাংশ দিলাম, একে লভ্যাংশ দিলাম, কিন্তু এই ভদ্রলোক এখনো আমার থেকে শেয়ারের ওপর লভ্যাংশ নেয়নি। মানে সে হয়তো বা দেখা গেল যে বিদেশ থাকতে পারে, অথবা করোনার প্রভাবে সে এখনো লভ্যাংশ নিতে আসে নাই। তো যাই হোক, তো সে এখনো আমার কোম্পানিতে আসে নাই, লভ্যাংশ নেয় নাই। যেহেতু আমার এখনো আসে নাই, লভ্যাংশ নেয় নাই, কিন্তু তাকে কি দিতে হবে না? অবশ্যই তাকে দিতে হবে। যেমন এই যে আমি তোমাদের জন্য শীট তৈরি করছি, যারা শীট নিতে আসছে তাদেরকে শীট দিয়ে দিচ্ছি, কিন্তু যারা শীট নিতে আসে তাদের শীট রয়ে গেছে, তারা আসলে কি আমার দিতে হবে। তো ওরকমই তার জন্য লভ্যাংশ একটা কোম্পানিতে অবশ্যই রেখে দেওয়া হবে। অবশ্যই ধরো যদি 5,000 টাকা হয়, অবশ্যই 5,000 টাকা লভ্যাংশ তার নামে রেখে দিতে হবে। সে যখন আসবে তখনই তাকে সেই লভ্যাংশটা দিতে হবে, কোম্পানি সেই লভ্যাংশ দিতে তাকে বাধ্য থাকিবে। এটাই হচ্ছে প্রস্তাবিত লভ্যাংশ, সরি দাবিহীন লভ্যাংশ। মানে সে এখন দাবি করে নাই, দাবি করলেই তাকে লভ্যাংশ দিতে হবে। এটাই হচ্ছে দাবিহীন লভ্যাংশ, বা এটাকে নির্দাবী লভ্যাংশ বলা হয়। এটাও একটা চলতি দায়। তাহলে আমরা দাবির লভ্যাংশ বুঝলাম ইত্যাদি। এবার আসি তড়িৎ সম্পদ কাকে বলে। তড়িৎ সম্পদ, দেখো যেই সব সম্পদ তাৎক্ষণিক নগদে রূপান্তর করা যায় সেই সব সম্পদকে তড়িৎ সম্পদ বলে। আমরা জানি চলতি সম্পদ কাকে বলে। চলতি সম্পদ হচ্ছে যা এক বছরের মধ্যে যেই সব সম্পদের সুবিধা পাবো, এক বছরের মধ্যে যেই সব সম্পদ শেষ হয়ে যাবে তাকে বলা হয় চলতি সম্পদ। আর তাহলে তড়িৎ সম্পদ কাকে বলে? চলতি সম্পদের তুলনায় যে সম্পদ আরো তাড়াতাড়ি নগদে রূপান্তর করা যায় বা শেষ হয়ে যায় সেটাকে বলা হয় তড়িৎ সম্পদ। মনে রাখবা পৃথিবীতে দুইটা জিনিস বাদে, সরাসরি মজুত পণ্য আর অগ্রিম খরচ, এই দুইটা জিনিস বাদে পৃথিবীতে যত চলতি সম্পদ আছে সবই তড়িৎ সম্পদ। আমি আবার বলতেছি, একটু আগে আমরা চলতি সম্পদ নিয়ে আলোচনা করেছি। পৃথিবীতে যত চলতি সম্পদ আছে শুধুমাত্র দুইটা জিনিস বাদে, দুইটা সম্পদ বাদে, সরাসরি মজুত পণ্য। কেন? কারণ এটা সহজে বেচতে পারবো না। কারণ একজন দোকানদার মানে বলতে চিল্লাপালা মানে শেষ করে ফেলবে, তাও সে পণ্যটা নাও বেচতে পারে। আবার কেউ চিল্লাপালা করো না, সে ইজিলি বেচতে পারবে। তো পণ্য বেচা কোনো দোকানদার উপর নির্ভর করে না, ক্রেতার উপর নির্ভর করে, যার কারণে সরাসরি মজুত পণ্য তাড়াতাড়ি নগদে রূপান্তর করা যায় না। আর দুই নম্বর হলো অগ্রিম খরচ। আমি যদি 3 মাসের ভাড়া অগ্রিম দিয়ে রাখি, 3 মাস থেকে 1 সেকেন্ড বাড়াতে পারবো? কখনোই পারবো না। সে কারণে এই দুইটাকে সহজে নগদে রূপান্তর করা যাবে না, বা চাইলেই সহজে শেষ হবে না, একটা নির্ধারিত সময় পরে শেষ হবে। ঠিক আছে? কিন্তু এই দুইটা চলতি সম্পদ ছাড়া পৃথিবীতে যত চলতি সম্পদ আছে সব 1 বছরের মধ্যেই শেষ হয়ে যাবে, এবং চলতি সম্পদের মানে যে নির্ধারিত সময় তার থেকেও আরো তাড়াতাড়ি নগদে রূপান্তর করা যায় বা শেষ হয়ে যায়। এটাই হচ্ছে তোমার তড়িৎ সম্পদ। আর তড়িৎ দায় কি? যে দায় তাৎক্ষণিক পরিশোধ করতে হয় সেই দায়কে তড়িৎ দায় বলে। চলতি দায় পৃথিবীতে যত আছে শুধুমাত্র ব্যাংক জমাতিরিক্ত বাদে সব দায় তড়িৎ দায়। কারণ ব্যাংক জমাতিরিক্ত সহজে পরিশোধ করা হয় না, এটা 2-3 মাস পর নির্ধারিত একটা সময় থাকে, ওই সময় পর পরিশোধ করতে হয়। এছাড়া যত চলতি দায় আছে সব দায় তড়িৎ দায়। অলীক সম্পদ। অলীক সম্পদ কাকে বলে? অলীক সম্পদ যেসব সম্পদের সুবিধা অনেক বছর পাওয়া যাবে কিন্তু যেসব সম্পদের বাস্তব অস্তিত্ব নেই সেই সব সম্পদকে অলীক সম্পদ বলে। যেই সব সম্পদের সুবিধা অনেক বছর পাবো কিন্তু বাস্তব অস্তিত্বই নেই তাকে বলা হয় অলীক সম্পদ। এখন বলতে পারো যে স্যার অলীক সম্পদটা আবার কি? তো যেমন যেমন দেখি, তারপর আমি বলতেছি। যেমন শেয়ার বা ঋণপত্রের অবহার, এই জিনিসটা আবার কি? আমি এখানে শেয়ার অবহার তার সাথে শেয়ার অধিকারটাও বুঝিয়ে দিতেছি একবার।
ধরো দুইটা কোম্পানি এ আর বি। এখন এই এ কোম্পানিতে ধরো শাহরুখ খানের শেয়ার আছে, আমির খানের শেয়ার আছে, সালমান খানের শেয়ার আছে, সাইফ আলী খানের শেয়ার আছে, ইমরান খানের শেয়ার আছে, মানে সহজ কথা বলিউডে যত সুপারস্টার আছে, ঠিক আছে, সবার শেয়ার এখানে আছে। তো তাতে কি হইব, এর যত পাগল আর পাগলি আছে, মানে সহজ কথা ফ্যান, সব ফ্যান কি এখানে কি শেয়ার কিনবো না? অবশ্যই কিনবো। তো শেয়ার কিনবো এরা। এই কোম্পানিতে বলিউডে কেউই কিনে নেই, এই কোম্পানিতে বইয়ে রয়েছে, তার কোনো মানে শেয়ার কিনতে গিয়ে আছে নাকি? তখন সে একটা কথা বললো, ভাই আসেন আসেন আসেন, আমার এই কাগজটার দাম 100 টাকা, 1000 টাকা, কিন্তু এই কাগজটা আমি 800 টাকায় বেচুম। আসেন ভাই আসেন আসেন, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। তার মানে কি 1000 টাকার কাগজ সে বেচবে কত? 800 টাকা। 200 টাকা কি সে কম বেচতেছে? এটাই হচ্ছে শেয়ার অবহার। আর বলতে পারো যে স্যার শেয়ার অবহার বুঝলাম, কম নেওয়াকে বোঝায়, কিন্তু তাহলে এটা সম্পদ কিভাবে হচ্ছে? হ্যাঁ, সম্পদ কিভাবে হচ্ছে সেটা আমি বলতেছি। কারণ একটা শেয়ার যদি কারো কাছে আমি বিক্রি করি, সে আমার কাছে লাইফ টাইমের শেয়ার মালিক হয়ে যাবে। কারণ কি? কারণ হচ্ছে সে আমার কোম্পানির মালিক হয়ে গেল, তার থেকে সুবিধা আমি আজীবন সুবিধা পাবো। আর কোম্পানির কিন্তু চিরন্তন অস্তিত্ব, এটা কিন্তু সহজে ভ্যানিশ হয় না, ঠিক আছে, এটা কিন্তু সহজে ভ্যানিশ হয় না, এটার অস্তিত্ব মানে কিন্তু চিরন্তন। তো আমার যে ব্যক্তি বা কোম্পানি আমার থেকে শেয়ার কিনবে, সে আমার কোম্পানির মালিক হয়ে গেল, এবং সে ওই শেয়ারটা তার কাছে রাখুক বা সে ওই শেয়ারটা অন্য কারোর কাছে বেচুক, সেটা আমাদের বিষয় না, কিন্তু সে আমার কোম্পানির মালিক হয়ে গেল। শেয়ার যখন আমি বিক্রি করব, তার কাছে আমি কমে বিক্রি করা মানে কি, সে আমার কোম্পানির তো আজীবনই মালিক হয়ে গেল, তার মানে কি সে 200 টাকা আজীবনের সুবিধা পাইতেছে। সে কারণে এটা আমার জন্য সম্পদ। তবে এটা আমি ভবিষ্যতে বেচতে পারবো না। আমি আপাতত কম রাখার কারণে সে আমার মালিক হয়ে গেল আজীবনে, কিন্তু আমি ভবিষ্যতে 200 টাকা আমি রিটার্ন পাবো না, বা 200 টাকা বেচতেও পারবো না, কারোর কাছে কিছু করতেও পারবো না, সে কারণে এটা অলিক সম্পদ। আর তার সাথে আমি আরেকটা জিনিস বোঝাচ্ছি, এই কোম্পানির কাছে তো সবাই শেয়ার কিনতেছে, তাই না? সবাই কিনতেছে। তো এই কোম্পানি আবার বললো কি, ভাই দাঁড়ান, 1000 টাকার কাগজ মানে শেয়ার আমি 1100 টাকায় বেচবো, যদি হয় নিতে পারেন। তার মানে কি 1000 টাকার কাগজ সে আবার নিতেছে কত? 1100 টাকা, 100 টাকা কি বেশি নিচ্ছে? এটাকে বলা হয় শেয়ার অধিহার। মানে শেয়ার কাগজ অপেক্ষা, শেয়ার কাগজে যা লেখা আছে 1000 টাকা, এই কাগজ অপেক্ষা যদি কম টাকা নেই, সেটাকে বলা হয় অবহার। আর যদি এই কাগজ অপেক্ষা যদি বেশি নেই, তাহলে ওইটা হচ্ছে অধিহার। তাহলে বুঝতে পারছো অবহার কাকে বলে, অধিহার কাকে বলে? মানে শেয়ারের কাগজের অপেক্ষা কম টাকা নিলে সেটাকে বলে অবহার, আর বেশি টাকা নিলে সেটাকে কি বলা হয়? অধিহার। তো যাই হোক, আর একটা সহজ উদাহরণ দিচ্ছি। যেমন করোনা ভাইরাসের জন্য বর্তমানে সবকিছুর দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, সবকিছুর দাম বেড়ে গেছে। এখন তোমার রিক্সা ভাড়া যদি হয় 5 টাকা, এখন হয়ে গেছে 10 টাকা। এই যে 5 টাকা বাড়লো, এটা কি প্রতিনিয়ত বাড়বে? প্রতিনিয়ত বাড়বে না, এই ভাইরাসের কারণেই বাড়বে। অথবা নর্মালি চিন্তা করি, তুমি ধরো এখান থেকে 16 যাইবা, নর্মালি রিক্সা ভাড়া বা মিশুক ভাড়া যত টাকা নেয়, ঈদের সময় কিন্তু তার দ্বিগুণ নেবে। আর ঢাকা যাইতে যদি এখন পরে 60 টাকা, মানে স্বাভাবিক সময় যদি হয় তাহলে 60 টাকা, ঈদের সময় কিন্তু হয়ে যায় 100 বা 120 টাকা। তাহলে এই যে বেশি নিচ্ছে, সেটাকে বলে অধিহার। আর অবহারটা কি? অবহার হচ্ছে ধরো কোরবানি ঈদে, সাপোজ কোরবানি ঈদে সন্ধ্যা হয়ে গেছে, সকালবেলা গরুর দাম কিন্তু অনেক থাকে, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, গরু অনেক মাঠে, কিন্তু কাস্টমার তেমন নাই। যে গরুর দাম সকালবেলা বলছিল 1 লাখ, সেই গরুর দাম সন্ধ্যাবেলা কিন্তু বলবে 80,000। এই যে 20,000 টাকা কমে যাবে, এটাকে বলা হয় অবহার। এটাও কিন্তু সবসময় কমাবে না, ঠিক আছে। এরপরে আসি
শেয়ার দালালের দস্তুরি, শেয়ার দালাল বা অবলেখকের কমিশন বা দস্তুরি। শেয়ার দালালের অবলেখকের বা অবলেখকের দস্তুরি বা কমিশন, এটা আবার কি? দালাল তো আমরা বুঝি যে যে দালালি করে সে হচ্ছে দালাল, অর্থাৎ যে আমার শেয়ার বেচে দেবে তাকে যে আমি টাকা দেব সেটি হচ্ছে শেয়ার অবলেখক বা দালালের দস্তুরি বা কমিশন। কমিশনের বাংলা হচ্ছে দস্তুরি। আমি আরেকটু বিষয়টা ক্লিয়ার করছি। যেমন ধরো আমার একটা গরু আছে, কোরবানি ঈদে নিতে হবে, হাটে নিতে হবে। এখন একজন ব্যক্তি আমাকে বললো, ভাই এক কাজ করেন, আপনি গরমের মধ্যে যাইবেন, যাই রোদে পড়বেন, বৃষ্টিতে ভিজবেন, দরকার নেই, আপনি বাসায় থাকেন, এই গরুটা কয় টাকা বেচতে হবে বলেন? আমি বললাম ৮০,০০০ টাকা বেচতে হবে। ঠিক আছে, যদি আমি ৮০,০০০ টাকা বেচি তাহলে তো আপনি ৮০,০০০ টাকা নিব, তাহলে আমার কোনো কিছু কমিশন দিতে হবে না। কিন্তু যদি ৮০,০০০ টাকার বেশি বেচি তার উপরে আমাকে কিন্তু 20% কমিশন দিতে হবে। হ্যাঁ বললাম, হ্যাঁ ঠিক আছে। তাহলে সে আমার গরু বেচে দিল, তাকে আমার যে কমিশন দিতে হবে, ধরো সে 1 লাখ বেচছে, আর অতিরিক্ত বেচছে কত 20,০০০, সেই 20,০০০-এর 20% ধরো 4,০০০ টাকা তাকে দিতে হবে। এই যে 4,০০০ টাকা তাকে কমিশন দেবো, এটাকে প্রতিদিন দেবো না, ওই যে গরু বেচার জন্য একবারই দেবো। এটাও হচ্ছে সে ঠিক সেরকমই, আবার শেয়ার সে প্রতিদিন বেচে দেবে না, একদিনই একবারই বেচে দেবে। তো তাকে যে কমিশন দেবো বা দস্তুরি দেবো সেটাকে বলে শেয়ার দালালের দস্তুরি বা কমিশন। বিলম্বিত বিজ্ঞাপন। বিলম্বিত বিজ্ঞাপন তো আমরা অনেকবার পাইছি। 2-4 বছরের জন্য যদি বিজ্ঞাপন ব্যয় করি সেটাকে বলা হয় বিলম্বিত। যেমন তুমি ধরো তোমার একটা পণ্যের টিভিতে একটা বিজ্ঞাপন দিবা, সেটা হতে পারে কোনো সিম কার্ডে হতে পারে, কোনো সাবানে হতে পারে, কোনো বিস্কুটে হতে পারে, চিপসের হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো যাই হোক, তো এখন ওই টিভির সাথে মানে টিভি কোম্পানির সাথে তোমার চুক্তি হলো এরকম, সে যে তোমাকে 5 বছর এই দিনে 20 বার, 20 বা 25 বার এই বিজ্ঞাপনটা টিভিতে প্রকাশ করা হবে বা প্রচার করা হবে, সেইভাবে তুমি তাকে একটা টাকা দিবা, এককালীন একবার 5 বছর টাকা দিয়ে দিবা। এই যে টাকা এককালীন দিলাম সেটাকে বলা হয় বিলম্বিত বিজ্ঞাপন। সেটার সুবিধা অনেক বছর পাওয়া যাবে। প্রাথমিক খরচ। প্রাথমিক খরচটা প্রাথমিক খরচটা আমরা একটু পরে আলোচনা করতেছি, অন্যান্য বিষয়গুলো একটু আলোচনা করে নিই, তবে প্রাথমিক বিষয়টা নিয়ে আলোচনা করতেছি। নতুন পণ্যের গবেষণা ও উন্নয়ন ব্যয়। যেমন যে বৈদ্যুতিক লাইট তৈরি করছিল, তিনি 999 বার ব্যর্থ হয়ে 1000 বারের সময় লাইট তৈরি করতে সফলতা পেয়েছিল। এই যে 1000 বারের সময় লাইট তৈরি করতে সফলতা ছিল, এই যে 999 বার ব্যর্থ হয়েছে, এই 999 বার কি তার জিনিসপত্র কিনতে লাগেনি? অবশ্যই কিনতে হয়েছে। এই যে 999 বার সে গবেষণা করছে, সেই গবেষণাকে একটা ব্যয় হয়েছে, সেই ব্যয়ের সফলতা এখন সে পাচ্ছে, বা সে তো এখন বেঁচে নাই, মানে আমরা সবাই সুবিধা পাচ্ছি। তার মানে এই গবেষণার সুবিধা কিন্তু আমরা আজীবন পাবো, কিন্তু সেই গবেষণা জন্য যে ব্যয়টা হয়েছে, সেই ব্যয়টা হয়তো বা সে সফলতা পাওয়ার সাথে সাথে সেই ব্যয়ের টাকাটা তার উঠে গেছে, কিন্তু সেই ব্যয়ের যে পরিশ্রমের এইটা মানে তার পরিশ্রম বা তার জ্ঞান সেটা কিন্তু অপরিসীম। সেটার সুবিধা কিন্তু আমরা পাচ্ছি এবং ভবিষ্যতে সবাই পাবে। কিন্তু তখনকার যে ব্যয়টা হয়েছে, ওই ব্যয়টা কিন্তু তখন ওই মুহূর্তে সে পায় নাই, সফলতা হওয়ার পরে পাইছে, যার কারণবশত এটাও একটা ভৌগোলিক সংকট। ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়। যেমন কুমিল্লা থেকে যশোরে তুমি এই ব্যবসাটা ট্রান্সফার করলাম, অথবা রাজশাহী থেকে দিনাজপুরে তুমি একটা ব্যবসা ট্রান্সফার করলাম। এই ট্রান্সফার করতে গেলে, স্থানান্তর করতে গেলে যে ব্যয়টা হয়, এটাই হলো ব্যবসায়ী স্থানান্তর ব্যয়। এটাও একটা অলিক সম্পদ। কেন? কারণ এটার সুবিধাও কিন্তু আজীবন পাইবা, কারণ তুমি অন্য জায়গায় স্থানান্তর করলা, ওই জায়গায় ভালো, সেই কারণে তুমি স্থানান্তর হইছো, সুবিধা কিন্তু পাইতেছো। যেমন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বর্তমানে যেখানে মন্দিরের দোতলায় আর কি, ওই যে সোশ্যাল ইসলামিয়া ব্যাংক বর্তমানে যেখানে আছে, এখানে ছিল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।
এখন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক চলে গেছে কোথায়, এমরাওয়ারি। এই যে তার প্রতিষ্ঠানটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করলো, সেটার সুবিধা কিন্তু অনেক বছর পাইতেছে। এই যে জিনিসপত্র নেওয়া, ডেকোরেশন করা, এটির সুবিধা কিন্তু মানে সারা জীবন পাচ্ছে। কিন্তু এই যে স্থানান্তর করার জন্য যে ব্যয়, সেই ব্যয়টা কিন্তু সে পুনরায় আর ফিরে পায়নি। সে কারণে এটাও একটা অলিক সম্পদ। নতুন পণ্যের অত্যধিক বিজ্ঞাপন ব্যয়। একটা নতুন পণ্য যখন বাজারে আসে তখন বিজ্ঞাপন ব্যয় অত্যধিক হয়। যেমন বাংলালিংক সিম যখন বের হয়েছে নতুন অবস্থায়, তখন তোমাদের মনে আছে কিনা জানি না, তখন পারলে একটা পুরো গানই গাইতো বিজ্ঞাপনে, মোটামুটি 1 থেকে 2 মিনিটের একটা গান গাইতো। ওই গানের মাধ্যমে বিজ্ঞাপন সিমের বিভিন্ন মানে সুযোগ সুবিধাগুলো আলোচনা করতো। এখন হয়তো ইউটিউবে সার্চ করে সেই গানগুলো পেতে পারো। যাই হোক, তো এখন তখন ওই বাংলালিংক সিম কিন্তু তখন রানিং মানে শুরুতে আসছিল, তখন ওই সময় ওই বিজ্ঞাপনগুলো দিত। আর বর্তমানে বাংলালিংক বর্তমানে ভালো রানিং, এখন কিন্তু ওই বিজ্ঞাপন দেয় না, এখন কিন্তু ওইটা শর্ট হয়ে গেছে। এখন কিন্তু ওই বিজ্ঞাপন 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড সর্বোচ্চ। ঠিক আছে। এই আর সংগ্রহিত আয় বিবরণী ডেবিট উদ্বৃত্ত। সংগ্রহিত আয় বিবরণী ডেবিট উদ্বৃত্ত বলতে কি বোঝায়? সংগ্রহিত আয় বিবরণী ডেবিট উদ্বৃত্ত বলতে বোঝায় নিট ক্ষতি। আমরা ফার্স্ট পার্টে আর্থিক বিবরণী যখন করছিলাম তখন কিন্তু বিশদ আয় বিবরণী, তারপরে আর্থিক অবস্থার বিবরণী করছি, হয়তোবা মাঝে মালিকানা সত্ত্ব বিবরণী করছি অথবা নাও করছি, ওটা সমস্যা নেই। কিন্তু সেকেন্ড পার্টে আর্থিক বিবরণীতে বিশদ আয় বিবরণী করতে হবে, সংগ্রহিত আয় বিবরণী করতে হবে, তারপরে হচ্ছে তোমার আর্থিক বিবরণী করতে হবে, আর্থিক অবস্থার বিবরণী করতে হবে। তার মানে সংগ্রহিত আয় বিবরণী তোমার একটা নতুন একটা বিবরণী এখানে যোগ হবে। আর সেই সংগ্রহিত আয় বিবরণী করার পরে যদি ডেবিট ব্যালেন্স বের হয়, ওইটা বলতে নিট ক্ষতি বোঝায়, সেটা এখানে আসবে। আর যদি ক্রেডিট ব্যালেন্স হয়, নিট লাভ বোঝায়, ওইটা হলো মালিকানা তহবিলে যায়। ওইটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব ইত্যাদি। এবার আসি প্রাথমিক খরচ। প্রাথমিক খরচ কাকে বলে? একটা ব্যবসায় প্রতিষ্ঠান বা একটা কোম্পানি যখন চালু হবে তখন তার কিন্তু অনেক খরচ করতে হয়, অনেক খরচ করতে হয়। একটা বাংলাদেশে একটা তালিকাভুক্ত ব্যাংক যদি খুলতে চায়, তাহলে বাংলাদেশ ব্যাংক তথা কেন্দ্রীয় ব্যাংকে 400 কোটি টাকা জমা দিতে হয়, তারপর তার ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয়। এরপর ব্যাংক অ্যাকাউন্ট যখন খুলবে তখন যেখানে ব্যাংক স্থাপন করা হবে সেখানে একটা জায়গা কিনতে হয়, সেই জায়গাতে তোমার দেখা গেল যে সরকার থেকে পারমিশন আনতে হবে, এলাকায় দাদাদের টাকা দিতে হবে, তারপরে বিভিন্ন রকম আনুষঙ্গিক খরচ কইরা তারপরে তোমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে স্থানান্তর করতে হবে। যেমন তো কয়েকজন মিলে আগে উদ্যোগ নিতে হবে, সেই উদ্যোগে মিটিং করতে হবে, মিটিংয়ে সিটিং হবে, ইটিং হবে, ঠিক আছে, ডিসিশন হবে, এগুলো করতে গেলে অনেক খরচ করতে হয়। আর সেই সব খরচের সমষ্টিকেই বলা হয় প্রাথমিক খরচ। এটাও একটা অলিক সম্পদ, কারণ এই সুবিধা অনেক বছর পাবা। কারণ যদি আমি একটা কোম্পানি যদি এখানে স্থাপন করি, সেখানে এখানে দাদাদের 10 লাখ টাকা দিতে হবে, বা এলাকায় ওই তোমার মেম্বার চেয়ারম্যান বা যে কোনো ব্যক্তি হোক, বা এলাকায় দাদাদের টাকা দিতে হবে, ধরো 2 লাখ টাকা দিতে হবে। 2 লাখ টাকা না দিলে আমার এখানে ব্যাংকটা স্থাপন হবে না। এখানে এই যে 2 লাখ টাকা দিব, 2 লাখ টাকা দিলে আমার ব্যাংক হবে, না দিলে ব্যাংক হবে না। এখন 2 লাখ টাকা দিলাম, আমার ব্যাংক তৈরি হয়ে গেল। তার ব্যাংক তৈরির পর কি আজীবন কিন্তু এই সুবিধা আমরা পাচ্ছি, ওই 2 লাখ টাকা কিন্তু সুবিধা আজীবন পাচ্ছি, কিন্তু ওই 2 লাখ টাকা কি কখনো রিটার্ন পাবো না। এদিকে এটা হচ্ছে অলিক সম্পদ। আর লাস্ট পয়েন্ট, বিনিয়োজিত মূলধন। বিনিয়োজিত মূলধন কাকে বলে? মালিকানা তহবিল এবং দীর্ঘমেয়াদী দায়ের সমষ্টিকে বিনিয়োজিত মূলধন বলে। মালিকানা তহবিল কি? মানে মালিকানা সত্ত্ব তহবিল বলতে আমরা ফার্স্ট পার্টে শিখছিলাম মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন, তাই না? কিন্তু সেকেন্ড পার্টে মালিকানা তহবিল বলতে আবার অন্যরকম, সেটা আমরা নেক্সট মানে কালকে আমরা আলোচনা করব। আপাতত আমরা জেনে রাখি মালিকানা তহবিল আর দীর্ঘমেয়াদী দায়, এই দুইটা সমষ্টিকে বলা হয় বিনিয়োজিত মূলধন। এখন এই বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করি। বিষয়টা আমি ক্লিয়ার করে বলছি, সেটা হলো, ধরো তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে চাও। এখন সেই ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে গেলে তোমার 5 লক্ষ টাকা দরকার। সেই 5 লাখ টাকার মধ্যে তুমি কি করলা? তোমার বাবার থেকে নিলা তুমি 3 লাখ, ঠিক আছে, অথবা তুমি নিজে দিলা 3 লাখ, আর 2 লাখ টাকা কি করলা? ব্যাংকে থেকে ঋণ আনলা, আইনা 5 লাখ টাকা জোগাড় করে ব্যবসা শুরু করলা। তার মানে কি করলা? 3 লাখ টাকা তুমি নিজে দিলা, আর 2 লাখ টাকা ব্যাংকের থেকে দিলা,
তার মানে তুমি নিজে দিলে ওটা মালিকানা তহবিল, আর বাইরে ব্যাংকে থেকে দিলে ওটা হলো দীর্ঘমেয়াদী দায়। এই দীর্ঘমেয়াদী দায় আর মালিকের তহবিল এই দুইটার সংমিশ্রণ মিলিত হলো 5 লক্ষ টাকা। এই 5 লক্ষ টাকাকে বলা হয় বিনিয়োজিত মূলধন। 3 লাখ টাকা মালিকানা তহবিল, 2 লাখ টাকা দীর্ঘমেয়াদী দায়, এই দুইটা যোগ করে 5 লক্ষ টাকাকে বলা হয় বিনিয়োজিত মূলধন। তো এই হচ্ছে আমাদের কিছু তথ্য আলোচনা ছিল। তো এখনের থেকে আমরা অনুপাত বিশ্লেষণের সূত্রগুলো মুখস্থ করবো, যেটা আমাদের আলোচ্য অঙ্ক। সেই সূত্রের মধ্যে আমি বেশি না, আজকে আমি একটা সূত্র, অনলি একটা সূত্র আলোচনা করছি, কারণ আমাদের ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে। আর অন্যদিকে একদিনে এত কিছু বুঝলেও মাথায় হয়তো বা অনেক কিছু থাকবে না, সেখানে আমরা জাস্ট একটা সূত্র পড়ি, তাহলে এই চ্যাপ্টার সম্পর্কে আমরা ধারণা কিছুটা হলে পাবো। তারপরে কালকে কিছু সূত্র আলোচনা করবো এবং অঙ্ক কালকে থেকে শুরু করব। আর আমি তোমাদের ওই শীটের মানে যেগুলো একটু এখন আলোচনা হচ্ছে, এগুলো আমি ছবি তুলে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমরা এই এতক্ষণ যা যা আলোচনা করলাম এগুলো একটু পড়াশোনা করবা, আর হচ্ছে এই সূত্রগুলো একটু একবার রিডিং পড়বা। কালকে আমরা এই সূত্রগুলো ভালো মতো আলোচনা করব। দেখো, অনুপাতের সূত্রসমূহ আমরা জাস্ট আজকে একটা সূত্র পড়ব, একটা সূত্র। এই একটা সূত্র নিয়ে আমরা আজকে আলোচনা করব, আর কিছু না। সিম্পলি এই অঙ্কে তোমাদের ডাইরেক্টলি সূত্র চাবে, বলবে চলতি অনুপাত নির্ণয় করো। চলতি অনুপাতের সূত্র, এই সূত্রটা মুখস্থ রাখতে হবে। চলতি অনুপাতের সূত্র হচ্ছে চলতি সম্পদ ডিভাইডেড বাই চলতি দায়। আমরা একটু আগে চলতি সম্পদ নিয়ে আলোচনা করছি, একটু আগে চলতি দায় নিয়ে আলোচনা করছি। সেই একটা অঙ্কে যত চলতি সম্পদ থাকবে সকল চলতি সম্পদ যোগ করে উপরে দিবা, একটা অঙ্কে যত চলতি দায় থাকবে সকল চলতি দায় যোগ করে নিচে দিবা। তো এবার চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ দিলে যে রেজাল্ট আসবে সেটাই চলতি অনুপাত। যেমন এর আদর্শ মান হচ্ছে 2:1। এখন 2:1 আদর্শ মান বলতে আমরা কি বুঝি? আদর্শ মান বলতে বুঝি যেমন তোমাদের পরীক্ষার সময় কয় ঘন্টা? 3 ঘন্টা। 3 ঘন্টা আদর্শ সময়, 3 ঘন্টা। এবং 3 ঘন্টা আগে যদি তোমার পরীক্ষা শেষ হয়ে যায় ভালো, কিন্তু 3 ঘন্টায়ও যদি তোমার পরীক্ষা শেষ না হয় তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে? তো ওইরকম আদর্শ মান হচ্ছে ভালো। তোমার যদি অঙ্কটা করার পর অঙ্কের রেজাল্ট 2:1 মানে এই রেজাল্টটা হয় তাহলে ভালো। এর কম হলেও খারাপ, বেশি হলেও খারাপ। কারণ বলতে পারো যে স্যার পরীক্ষায় তো কম তাড়াতাড়ি অ্যান্সার করা তো ভালো, তাহলে ওইটার সাথে এটা তো তুলনা মিললো না। হ্যাঁ, এটা ঠিক যে আমি লাইফে তো প্রত্যেক যত পরীক্ষা আছে সব পরীক্ষাই আমার মানে নির্ধারিত সময়ের আগেই আমি শেষ করতে পারছি। লাইফে এমন কোনো পরীক্ষা দেই নাই যেটা সময়ের অভাবে আমার কমপ্লিট হয় না, এরকম আমার কোনো পরীক্ষা হয় না। আমি লাইফে পর্যন্ত যত পরীক্ষা দিয়েছি সব পরীক্ষায় মিনিমাম 20 মিনিট বা আধা ঘন্টা আগে আমার শেষ হয়ে গেছে। তো যাই হোক, ওটা আলাদা সাবজেক্ট, মানে ওটার সাথে হালকা আমি তুলনা করলাম যে এটা 2:1 মানে 2:1 হলে এই কোম্পানিটা ভালো, এর বেশি হলেও খারাপ, কম হলেও খারাপ। আমি ছোট্ট একটা অঙ্ক হয়তো তোমাদের মানে আজকে অনেকটা আলোচনা করলাম, হয়তোবা মানে ব্রেনটা অনেক হ্যাং হয়ে গেছে, তারপরও অঙ্কটা ধারণাটা পাওয়ার জন্য ছোট্ট একটা অঙ্ক আমি করে এখন বুঝাই দিতেছি, তাহলে বিষয়টা একদম টোটালি ক্লিয়ার হবে যে এই অধ্যায়টা আসলে মূলত কি। ঠিক আছে? জাস্ট আর বেশি না, আর মাত্র 10টা মিনিট, 10 মিনিটও না, কিন্তু আরো কিছু কম সময়। যেমন ধরো আমি একটা অঙ্ক কোশ্চেন তুলতেছি, নগদ 1 লক্ষ টাকা ব্যাংক জমা 2 লক্ষ টাকা দেনাদার 3 লাখ টাকা, ঋণ 5 লাখ টাকা, পাওনাদার 3 লাখ টাকা। এই হলো কোশ্চেন। এখন করণীয়তে চাইলো তোমার চলতি অনুপাত নির্ণয় করো।
করণীয় চাইলেও তোমার চলতি অনুপাত নির্ণয় করো, সেক্ষেত্রে চলতি অনুপাত তুমি কিভাবে করবা দেখো, ঠিক সেম টু সেম আমি যেভাবে লিখছি প্রত্যেকটা কোশ্চেন বইতে প্রত্যেকটা কোশ্চেন দেখবা এইভাবে করো, ঠিক আছে। তো নগদ, নগদ আমরা একটু আগে আমরা পেয়েছি চলতি সম্পদ, ব্যাংক জমা চলতি সম্পদ, দেনাদার চলতি সম্পদ, ঋণ শুধু ঋণ কিন্তু দীর্ঘমেয়াদী দায় একটু আগে আমরা বলছি, পাওনাদার চলতি দায়। এই তো করণীয় চাইলে চলতি অনুপাত। তোমরা কিভাবে অ্যান্সার করবে, অ্যান্সারটা দেখো একদম ইজি অঙ্ক, জাস্ট কিভাবে হয় দেখো। উত্তর লেখা শুরু করলাম, কি চাইছে চলতি অনুপাত, লেখবা ক চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্রটা লিখবা আগে। চলতি অনুপাতের সূত্র কি, চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। এই তো চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়, এটাই আমরা সূত্রটা করছি। ওকে, এবার চলতি সম্পদ যে কটা আছে উপরে দিতে থাকো, নগদ যোগ ব্যাংক জমা যোগ দেনাদার, এই তিনটা আমরা চলতি সম্পদ পাইছি। চলতি দায় কয়টা পাইছি, নিশ্চয়ই একটা পাওনাদার, সেটা নিচে দিব। তাহলে নগদ কয় টাকা, 1 লক্ষ টাকা, যোগ ব্যাংক জমা কয় টাকা, 2 লক্ষ টাকা, যোগ দেনাদার কয় টাকা, 3 লাখ টাকা, আর নিচে পাওনাদার কয় টাকা, 3 লাখ টাকা। এই তো 1 লাখ 2 লাখ 3 লাখ 3 লাখ 3 লাখ 6 লাখ, আর নিচে হচ্ছে 3 লাখ। 2 লাখ রে 3 লাখ দিয়ে ভাগ দিলে কত আসে, 2। আর মনে রাখবা ইস্টুর পরে যে সংখ্যাটা ওইটা ইজিলি বসে নিতে হয়, তাহলে ইস্টু 1 মানে তোমার 6 লাখ রে 3 লাখ দিয়ে ভাগ দিলে আমরা 2 পাইলাম, এটা ইস্টুর আগে। আর ইস্টুর পরে যা আছে তার দেখে দেখে তুলে দিতে হবে, মানে কি তোমাদের আদর্শ মানটা মনে রাখতে হবে। আমার 2:1, হ্যাঁ এখানে এরকম হতে পারে 3:1 হতে পারে, 4:1 হতে পারে, 5:1 হতে পারে, 2.5:1 হতে পারে, 1:1 হতে পারে, যা মন চায় তা হতে পারে। ওটা আমাদের ম্যাটার না, আমাদের দিতে হবে ইস্টুর পরে 1 দিতে হবে, এটা বাধ্যতামূলক রুলস। ইস্টুর পরে 1 দেব চলতি অনুপাতে, আর ইস্টুর আগে তোমার ভাগ করে যেটা আসবে সেটা দেব। তাহলে আমি অঙ্কটা আরেকবার একটু বলছি। চলতি অনুপাত চাইছে, চলতি অনুপাতের সূত্রটা একবার, চলতি সম্পদ ডিভাইড বাই চলতি দায়। চলতি সম্পদ যে কটা আছে সব কটা বসাইবা। কি কি চলতি সম্পদ আছে, নগদ ব্যাংক জমা দেনাদার, 3টা চলতি সম্পদ আছে। আর চলতি দায় কটা আছে, একটা পাওনাদার। এবার চলতি সম্পদের নগদ আছে 1 লাখ, ব্যাংক জমা আছে 2 লাখ, দেনাদার আছে 3 লাখ, যোগ করলাম 6 লাখ, আর পাওনাদার আছে 3 লাখ। 6 লাখ রে 3 লাখ দিয়ে ভাগ দিলে কত আসে, 2:1, 2:1। তার মানে এই অঙ্কটা এখন কি ভালো নাকি মন্দ, অবশ্যই ভালো, কারণ আমাদের আদর্শ মান ছিল কিন্তু 2:1, আর আমাদের অঙ্কটা হয়েওছে 2:1, তার মানে অঙ্কটা ভালো। কিন্তু এখানে যদি 1:1 হতো তাহলে অঙ্কটা খারাপ, 3:1 হলেও অঙ্কটা খারাপ। এখন ইস্টুটার মানে কি, ইস্টুটার মানে হচ্ছে তোমার এই যে 2 মানে এটা উপরে, এই যে 1 মানে হচ্ছে এটা নিচে, মানে 1 টাকা চলতি দায় মেটানোর জন্য তোমার 2 টাকা চলতি সম্পদ থাকাই যথেষ্ট। যেমন তুমি ধরো কক্সবাজারে যাইবা, তোমার বাজেট ধরো 50,000 টাকা, তুমি সর্বোচ্চ 1 লাখ টাকা নিতে পারো, কিন্তু 1 লাখ টাকা বেশি নিলে কি এটা বোকামি হবে। ঠিক সেম এখানেও 1 টাকা চলতি দায় মেটানোর জন্য 2 টাকা চলতি সম্পদ থাকাটাই যথেষ্ট। এর বেশি থাকলেও প্রতিষ্ঠানের জন্য ভালো না, কম থাকলেও প্রতিষ্ঠানের জন্য রিস্ক, ওইটাও ভালো না। সে কারণে 2:1 হওয়াটাই উত্তম। তো তোমার এত কিছু ব্যাখ্যা করতে পারে, তোমার এত করলেই এনাফ। এই যে 2 মার্কস পাইলা, এরকম করে তোমার অনেকগুলো সূত্র আছে, ধরো 5টা সূত্র 2 করে থাকলে 10টা থাকবে, 10 মার্ক হয়ে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে অঙ্ক, এই হচ্ছে সূত্র। তো যাই হোক, তো বুঝতে পারছো তাহলে এই চ্যাপ্টারটা পদ্ধতি, চ্যাপ্টারটা হচ্ছে তোমার অনুপাত চাবে, অনুপাতটা লিখে যে যে মানে অনুপাতের উপকরণগুলো বসাইবা, যোগ বিয়োগ গুণ ভাগ করবা, অঙ্ক শেষ। এই অঙ্কটা আসলে অনেক ইজি, এবং 10 মিনিটের অঙ্ক, 10 মিনিটে অঙ্ক করে ফেলা যায়। আর তাছাড়া এই অঙ্ক আসবেই এবং আসবেই। এই চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট, সেকেন্ড পার্টের মধ্যে এই চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সহজ এই চ্যাপ্টারটা।
সো সবাই এই চ্যাপ্টারে গুরুত্ব দিবা এবং আমি শীটের ছবিগুলো তুলে তোমাদের এই গ্রুপে দিয়ে দিচ্ছি। সবাই এই শীটগুলো একটু পড়বা, সূত্রগুলো একটু মুখস্থ করবা, আর আমি কালকে আরো সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং বইয়ের অঙ্কগুলো আমি করাবো। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি আমার এই আলোচনার মধ্যে যদি কোনো রকম কোনো কোশ্চেন থাকে বা সমস্যা থাকে, আমার রবি নাম্বার হচ্ছে ইমো নাম্বার, ওইখানে মেসেজ করে রাখতে পারো, অথবা আমার ফেসবুক আইডি হচ্ছে অনিক সাহা, আমার প্রোফাইল ছবি আছে, প্রোফাইল পিকচার আমার ছবি আছে, তো ওইখানে মেসেজ করতে পারো। ঠিক আছে? আমি যদি তোমাদের সমস্যা থাকে আমি আবার ওইটা বুঝিয়ে দেবো। ঠিক আছে? তো তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজ এই পর্যন্তই।